আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্টস দ্য ফুটবল ইনসাইট পাওয়ার্ড বাই র‍্যাবিট হোল বিডি। ফুটবলের ইনসাইট নিয়ে কথা হবে। কথা বলার জন্য দুজন স্পেশাল গেস্ট আছেন। একজন বাংলাদেশ ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন জাহিদ হাসান এমিলি ভাই, আরেকজন ফর্টিস এফসির হেড কোচ মাসুদ পারভেজ কায়সার। ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। ভাইয়া, ফুটবল লিগ নিয়েই তো আমরা আসলে কথা বলি, বাংলাদেশ ফুটবল লিগ নিয়ে। আজকে ভাইয়াকে পেয়ে হয়তো আরো ডিটেলস কথা হবে। তো আমরা একটু দর্শকদের সাথে, যেহেতু খেলার একটা ব্রেক চলছে এই মুহূর্তে, সো পয়েন্ট টেবিলটা একটু শেয়ার করি সবার সাথে, দেন আমরা ওটা নিয়ে আলোচনা করছি। দর্শক, আমরা যদি একটু পয়েন্ট টেবিলটা এখন দেখি, নাম্বার 1-এ আছে হচ্ছে বসুন্ধরা, তাদের পয়েন্ট 18। ঠিক 2 নাম্বার পজিশনে আছে ফর্টিস, তাদের পয়েন্টও 18। সো এইটা নিয়ে ভাইয়ের সাথে কথা বলবো। মানে সেকেন্ড পজিশনে থাকলেও ডিরেক্টলি যদি বলি, কাগজে কলমে মিডিয়ায় সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে বসুন্ধরা, কিন্তু ফর্টিস ওইরকম হয়তো নামি দামি তারকা প্লেয়ার না থাকা সত্ত্বেও কিভাবে এরকম ধারাবাহিক পারফর্ম করছে জানতে চাবো কায়সার ভাইয়ের কাছে। ভাইয়া, ধন্যবাদ। আসলে এটা টিম ওয়ার্কের একটা ফসল আমি বলবো। ফর্টিস টিম যে বছর 2021-22 সনে চ্যাম্পিয়ন্স লিগ থেকে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়, তখন থেকেই তারা আমার সাথে যোগাযোগ করছিল এবং আমার সাথে কনফার্ম করে আমি তখন ন্যাশনাল টিমে ছিলাম। সো এটা নিয়ে আমার 4র্থ বছর। তো তাদের একটা ভিশন ছিল। ভিশনটা এমন যে ফর্টিস কখনো ন্যাশনাল টিমের কারেন্ট প্লেয়ার বাই করবে না, বাট এখান থেকেই ফর্টিস থেকেই স্টেপ বাই স্টেপ ন্যাশনাল প্লেয়ার তৈরি করতে হবে। সো ওই অনুযায়ী আমি টিম ম্যানেজমেন্টের সাথে প্রথম থেকে কাজ শুরু করি। সো 4র্থ বছরে এসে ফার্স্ট লেগে দেখা যাচ্ছে ফর্টিস লিগের একটা পর্যায়ে শীর্ষে আছে। সো টোটাল ব্যাপারটাই এটা হঠাৎ করে না। লাস্ট 3 বছর আমরা অনেক পরিশ্রম করেছি, ইয়াং প্লেয়ারদের নিয়ে যথেষ্ট সময় দিয়েছি, চেষ্টা করেছি আমি একটা আইডেন্টিটি ফর্টিসের জন্য প্লেয়িং স্টাইল তৈরি করতে। এবং আপনি দেখবেন ফর্টিসে ম্যাক্সিমাম প্লেয়ার 4 বছর, 3 বছর, 2 বছর ধরে একসাথে আছে, লোকাল প্লেয়াররা। যার ফলে আমার পক্ষে বা আমরা কোচিং স্টাফ যারা আছি সবার পক্ষে এটা তুলে আনতে সহজ হয়েছে। বাট আমি বলবো না যে এখনই লিগ শিরোপা ফর্টিস তুলে নিয়েছে, না, অনেক কঠিন পথ সামনে। বাট টিম ম্যানেজমেন্ট প্রথম থেকে এই পর্যন্ত সবসময় সাপোর্ট দিয়ে আসতেছে, ট্রেনিং ফেসিলিটিস থেকে শুরু করে সব কিছুর বিষয় নিয়ে। সো আমাদের প্রতি আস্থা রাখছে। সো হোপফুলি আমরা প্রতিদ্বন্দ্বিপূর্ণ সেকেন্ড লেগ আমরা দেখব এবং ফর্টিস ট্রাই করবে স্টেপ বাই স্টেপ প্রতিটা ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখে চ্যাম্পিয়নের জন্য ফাইট করতে। সেকেন্ড লেগের কথা বললেন ভাই, এইখানে একটু আমি এমিলি ভাইয়ের কাছে আসতে চাই। 6 তারিখে সেকেন্ড লেগ শুরু হওয়ার কথা ছিল, হুট করে ডেটটা চেঞ্জ হয়ে গেল। তো একটা টিমের তো একটা পরিকল্পনা থাকে, প্লেয়ারদের পরিকল্পনা থাকে, এরকম হুট করে যদি মানে লিগের ডেট চেঞ্জ হয়ে যায়, তখন আসলে ওইটার প্রভাবটা কিভাবে পড়ে? একটা প্লেয়ার হিসাবে আপনি এই জিনিসটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে এটা সব থেকে বড় টাফ টাইমটা ফেস করে কোচ, কারণ তার জন্য নির্দিষ্ট একটা প্ল্যান থাকে। হ্যাঁ, যেহেতু 3 ফেব্রুয়ারি আসলে ফেডারেশন কাপ স্টার্ট হওয়ার কথা ছিল, ডেফিনেটলি ক্লাবগুলির যারা কোচিং স্টাফ রয়েছে তাদের কিন্তু একটা প্ল্যানিং এর বড় অংশ ছিল যে ফেডারেশন কাপে ম্যাচটা কিভাবে স্টার্ট করবে। এট দ্য সেম টাইম 6 তারিখে ছিল লিগের ম্যাচ। তো এই প্ল্যানিংয়ে কিন্তু আমার কাছে মনে হয় যে বড় একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, কারণ তারা কিন্তু এখন আবার নতুন করে তাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু এটা নির্বাচনের পরে চলে গিয়েছে এবং এটার কোনো ফিক্সড ডেটও হয়নি। যেহেতু 12 তারিখে নির্বাচন আছে, তারপরে আসলে কবে শুরু হবে সেইটার উপরে কিন্তু ডিপেন্ড করে কিন্তু ক্লাবগুলি তাদের পরবর্তী যে প্ল্যানিংগুলি রয়েছে সেগুলি নিয়ে কাজ করবে। তো আমি বলবো যে আমাদের দেশে আসলে এটা একটা নর্মাল প্রসেস, এটা আমার কাছে তেমন অস্বাভাবিক মনে হয়নি। স্বাভাবিক, এটা বিগত দিন এরকম হয়েছে। এমনও হয়েছে যে খেলার দিনও ম্যাচ পোস্টপাউন্ড হয়েছে, এরকমের রেকর্ড আমাদের দেশে রয়েছে। সো যার কারণে যেটা হয় যে ক্লাবগুলিও সাফারার হয়, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কিছু এই প্রবলেমগুলি কিন্তু তারা ক্রিয়েট করে। তো সেই জায়গা থেকে বলবো যে এটা আসলে একদমই হওয়া উচিত ছিল না, কারণ আপনি যদি দেখেন লিগ কমিটির চেয়ারম্যান কিন্তু আসলে 48 আওয়ার্স আগে যে ডিক্লারেশন দিয়েছিল, যে শিডিউলটা ছিল, সেটা 48 ঘন্টা পরে সেটা চেঞ্জ হয়ে গিয়েছে।
তো এটা তো আসলে কেউ এক্সপেকটেশন করেনি, সবাই তো আসলে ধরে নিয়েছিল খেলাটা 3 তারিখ থেকে শুরু হবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে খুবই আনএক্সপেক্টেড, এটা আসলে হওয়া উচিত না একটা প্রফেশনাল লিগ যেহেতু আমরা বলি সরি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা ক্লাবগুলির জন্য বড় একটা ধাক্কা, কারণ আপনি জানেন যে লাস্ট 2 ইয়ার্স আমাদের ম্যাক্সিমাম ক্লাবই কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে কিন্তু ভুগছে। তো সেই জায়গা থেকে যখন আপনি লিগের ডিউরেশন বাড়বে তখন কিন্তু ক্লাবগুলিকে কিন্তু এই ফরেন প্লেয়ার বলেন, লোকাল প্লেয়ার বলেন, তাদের স্যালারি বলেন বা তাদের থাকা টাকা সবকিছু মিলিয়ে কিন্তু ক্লাবগুলির ভিতরে কিন্তু একটা বড় রকমের প্রবলেম তৈরি হয়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা একদমই ঠিক হয় নাই। আমার কাছে মনে হয় যে এটা ক্লাবগুলির সাথে ডিসকাশন করে আমার মনে হয় যে ডিসিশনটা নেওয়া উচিত ছিল, এবং যারা কোচিং স্টাফ রয়েছে তাদের প্ল্যানিংও কিন্তু আমার কাছে মনে হয় যে একটা বড় প্রবলেম তৈরি হয়েছে, কারণ তাদের নতুন করে প্ল্যান করতে হবে, দেন কিন্তু তারা আবার খেলার জন্য প্রিপারেশন নিতে এটা হবে। আমি একটু ভাইয়ের কাছেই জানতে চাই, মানে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করবেন এখন এই ডেট হুট করে চেঞ্জ হওয়াতে? এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে প্লেয়ারদের সাইকোলজিক্যালি মুভটা করানো, কারণ ওরা ধরেই নিচ্ছে যে 6 তারিখ 3 তারিখ ফেডারেশন কাপ, 6 তারিখ ফর্টিসের খেলা, লিগ ফার্স্ট ম্যাচ মোহামেডানের সাথে খেলবে। সো এই অনুযায়ী সবাই ক্যাম্পে জয়েন করছে। সো সাডেনলি যখন এই খবর আসে সবার মধ্যে একটা নেতিবাচক মেন্টালিটি আমি দেখতে পাইছি গতকালকে। সো এখন চ্যালেঞ্জ হচ্ছে যে কিভাবে মেন্টালি ওদেরকে বুস্ট আপ করা, এবং সেকেন্ড লেগ শুরু। আমি পজিটিভ মাইন্ডেড মানুষ, আমি আশা করব ফুটবল ফেডারেশন খুব তাড়াতাড়ি নতুন তারিখ ঘোষণা দিবে, ওই অনুযায়ী তখন আমরা নতুনভাবে সেট করতে পারবো। ভাই আপনার কাছে জাস্ট জানতে চাচ্ছি যে আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে আপনারা এমন প্লেয়ারদের চুজ করছেন যে যারা হয়তো স্টার না কিন্তু খুব ভালো পারফর্ম করে। তো আপনার টিমে এমন কোনো প্লেয়ার আছে, আমাদের লোকাল প্লেয়ার, যে হয়তো এরকম লাইমলাইটে আসতে পারছে না কিন্তু খুব ভালো খেলছে, আপনি একজন কোচ হিসেবে তাকে পর্যবেক্ষণ করছেন, এরকম কোনো প্লেয়ার সম্পর্কে যদি বলতে চান? এখানে একজন দুইজন তো বিষয় না, যেহেতু ওরা গ্রুমিংটা একসাথে হচ্ছে। যারা 4 বছর ধরে আমার সাথে আছে তাদের মধ্যে একজন এখন ন্যাশনাল টিমে, লাস্ট 2টা ট্যুরেই ন্যাশনাল টিমের স্কোয়াডে ছিল, যদিও ওর ডেবু হয় নাই, আমাদের ভাইস ক্যাপ্টেন সজীব। এর পাশাপাশি আমাদের ইউথ ডেভেলপমেন্ট থেকে যারা আছে সবাই প্রমিজিং, সবাই যারাই ভালো করার সুযোগ পাচ্ছে তারা কন্টিনিউ করতেছে। সো সাগরের আমার উইঙ্গার সাগর প্রথম থেকে ফর্টিসের সাথে ছিল, মাঝখানে চিরাগামনিতে গেছিল, সে আবার ফর্টিসে ব্যাক করছিল। তো সাগর এই সিজনটা খুব ভালোই শুরু করেছিল, ওর গোল অ্যাসিস্ট দুইটাই টিমের জয়ে প্রভাব ফেলছিল। বাট সাডেনলি সাগর এখন ইনজুর্ড, সাগর খেলতে পারবে না। বাট তার যে ফ্র্যাকচার হয়েছে তো সময় লাগবে। সো এর মধ্যে অন্য যারা আছে, সাজিদ, সেও 3 বছর আমার সাথে, মনা 3 বছর একসাথে আছে। দেন জুনিয়র কিছু একদম প্লেয়ার আছে, আন্ডার 19-এর মিটু জয়েন করছে এই বছর, আন্ডার 19-এর আরও মোর্শেদ, যারা প্লেয়ার আছে তাদের একটা সুবিধা আছে যে 20 টিমের প্লেয়ার একজন 11-এ খেলতেই হবে। তো সেক্ষেত্রে মিটু চেষ্টা করতেছে তার সেরাটা দিতে, ভালো খেলতেছে। এর বাইরে যারা আছে, নাম বললে তো সবার নাম বলতে হবে, যেমন রাসেল একজন মানিকগঞ্জের ছেলে, আমি ট্রায়াল নিয়ে এবার ওকে নিয়েছিলাম 8 জনের মধ্যে, 6 জনের মধ্যে একজন, বাট ও 4টা ম্যাচ ফার্স্ট 11-এ খেলছে এবং নিজেকে তুলে আনার চেষ্টা করতেছে। সো মূল বিষয় হচ্ছে যে আমরা ইয়াং প্লেয়ারদেরকে, প্রমিজিং ইয়াং প্লেয়ার নেওয়ার চেষ্টা করি এবং ওদেরকে নার্সিং করি, দেন চেষ্টা করি ওদের ফিউচারটা গড়ে তোলার জন্য। সো বাকিটা হচ্ছে যে ওদের চেষ্টার উপর এবং ওর পারফরমেন্সের উপর ভিত্তি করে ও নিজেকে ঠিক করবে কোথায় নিয়ে যাবে। সো প্ল্যাটফর্ম ওদের জন্য ওপেন, বাট ডেডিকেশন এবং পারফরমেন্সের মাধ্যমে ওরা নিজেদেরকে তুলে আনবে, এটাই চ্যালেঞ্জ ওদের জন্য। হ্যাঁ, আমি যদি একজন ফরেন প্লেয়ার সম্পর্কে জানতে চাই, সুজন পেরেরা, তাকে আসলে যেই এক্সপেকটেশন নিয়ে দলে নেওয়া হয়েছিল, সে কি ওটার ফুলফিল করতে পারছে কিনা আপনার জায়গা থেকে? কি অবশ্যই সুজন পেরেরা আমার কাছে, আমি অনেক ফরেন প্লেয়ার ডিল করছি লাস্ট কয়েক বছরে বিভিন্ন ক্লাবে। সো
সুজন পেরেরা সাউথ এশিয়ান প্লেয়ারদের মধ্যে আমি ফার্স্ট সুজন পেরেরা, অনন্ত ধামাংকে আমি ফেস করতেছি বা ডিল করতেছি। সুজন 15 বছর ধরে ন্যাশনাল টিমে খেলতেছে। তো আমি প্রতিদিন দেখি কেন সে 15 বছর ধরে ন্যাশনাল টিমে খেলতেছে। ওর অন অ্যান্ড অফ দ্য ফিল্ড, ওর খেলার প্রতি যে ফ্যাশন, খেলার প্রতি যে ডেডিকেশন এবং কীভাবে ডিসিপ্লিন ওয়েতে সে মেনটেন করতেছে নিজেকে প্রত্যেকটা দিন, তার যে ট্রেনিংয়ের প্রিপারেশন, ম্যাচ প্রিপারেশন, সব কিছু একটা ভিন্ন তার। এবং খেলাটার প্রতি তার যে আবেগ এবং যে স্যাক্রিফাইস, এগুলো সব কিছু মিলে সুজন বাংলাদেশি ইয়াং প্লেয়ারদের জন্য অবশ্যই উদাহরণ। কারণ বর্তমানে শ্রীলঙ্কার ন্যাশনাল টিমে ফার্স্ট 11 যদি দেখেন, 10 জনই হচ্ছে যে প্রবাসী শ্রীলঙ্কান, আর ক্যাপ্টেন এবং গোলকিপার সুজন পেরেরাই হচ্ছে যে শ্রীলঙ্কার মধ্যে। সো কন্টিনিউ একটা প্লেয়ার একটা ন্যাশনাল টিমে, সেটা যে দেশেরই হোক, 15 বছর ধরে যখন সে খেলে, তো বোঝা যায় যে তার মধ্যে কতটা স্যাক্রিফাইস এবং ফুটবলের প্রতি আবেগ রয়ে গেছে। সো সুজন আমার কাছে, যে আমি সুজনকে যে কারণে ফর্টিস ক্লাব সুজনকে নিছে, সুজন ফর্টিসকে সেই অনুযায়ী পারফর্ম করতেছে এবং একটা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে যে ফিউচার ফর্টিস কেমন হবে, কেমন কোন দিকে যাবে। সো সুজন, আমি লাকি যে সুজনের মতো প্লেয়ারের সাথে কাজ করতে পারতেছি। একটা আসলে ক্লাবের ভালো পারফরমেন্সের জন্য প্লেয়ারদেরও অবদান, একটা কোচেরও আসলে তার পরিকল্পনা অনুযায়ী প্লেয়াররা ঠিকভাবে ওইটা এক্সিকিউট করছে পারছে কিনা, ওটা ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের দেশে দেখা যায় ইন্টারন্যাশনাল ক্লাবগুলো দেখা যায় লং টার্মের জন্য কোচ নিয়োগ দেওয়া হয়, আমাদের দেশের ক্লাবগুলোতে কিন্তু এটা খুব একটা দেখা যায় না। আমি একটু এমিলি ভাইয়ের কাছে জানতে চাই, মানে এই জিনিসটা আসলে কিরকম ইফেক্ট পড়তেছে আসলে আমাদের খেলায়? না, এটা তো মানে আপনার উদাহরণ এক্সাম্পল এখানে বসেই আছে। অনেস্টলি যদি বলি, ঘরোয়া ফুটবলে প্রায় আমার 18 থেকে 19 বছর খেলা হয়েছে, বাট কোচ চেঞ্জ হয়েছে, কিন্তু এর ভিতরে মানে প্রত্যেক বছরই দেখা গেছে যে নতুন কোচের আন্ডারে খেলতে হয়েছে। অনেস্টলি যদি বলি, তো ক্লাব ফুটবলে কিন্তু এইটা সারা পৃথিবীতেই দেখবেন না, যারা প্রফেশনাল লিগ অ্যারেঞ্জমেন্ট করে সেখানে দেখবেন যে কোচিং স্টাফ যারা, নট অনলি হেড কোচ, হ্যাঁ কোচিং স্টাফ বলবো, তারা কিন্তু দেখবেন যে 4 বছর 5 বছর 6 বছর একটা কন্ট্রাক্ট থাকে। হ্যাঁ, তো ওই কন্ট্রাক্টের ভিতরে কিন্তু অনেক রকমের রুলস এবং রেগুলেশন থাকে। ইফ ইউ ডুইং গুড, আপনি ভালো কন্টিনিউ করবেন, ভালো না করলে স্যাক হবে। হ্যাঁ, এটা সারা পৃথিবীতেই রুলস। বাট আপনাকে একটা লং টার্মের জন্য কিন্তু প্ল্যানিং দেওয়া হয় যে একটা দলকে আপনি এভাবে গ্রুমিং করবেন, নার্সিং করবেন, রেজাল্ট দিবেন। তো সারা পৃথিবীতে কিন্তু এভাবেই চলে। হ্যাঁ, চেলসি বলেন, লিভারপুল বলেন, ম্যানচেস্টার সিটি বলেন, বার্সেলোনা বলেন, বাট একমাত্র আমাদের এখানেই দেখবেন যে প্রত্যেক বছর আমরা কোচিং স্টাফ চেঞ্জ করি। নট অনলি কোচ, প্রত্যেক স্টাফ পুরোটাই চেঞ্জ হয়ে যায়। বাট এইটা একদমই হওয়া উচিত না, এবং হলে আপনি সেখানে সাকসেস আসবে না। হ্যাঁ, কারণ হলো আমরা এখানে যেটা হয় যে আমরা ক্লাবগুলি রেডিমেড প্লেয়ার কিনি এবং একজন কোচ এনে দিই, তাকে বলা হয় যে আপনি এই দলকে নিয়ে রেজাল্ট দিবেন। সেটা তো আসলে এটাকে আসলে সাকসেস বলে না, এটাকে বলে শর্ট টাইম। আমার কাছে মনে হয় যে সাকসেস অনেকে হয়, অনেকে হতে পারে না। তো যেটা হলো যে কায়সার ভাইকে আমি দেখলাম যে সে তো নিজেই বলেছে যে শুরু থেকেই দলটাকে সে প্রিমিয়ার লিগে খেলেছে এবং আস্তে আস্তে বড় ধরনের কোনো সাকসেস তার নাই, বাট এখন 4 বছর এসে কিন্তু সে লিগ টেবিলে শীর্ষে। হ্যাঁ, এবং কায়সার ভাই যেটা বলছে যে প্লেয়ারও কিন্তু বেশি সফল হয়নি। হ্যাঁ, এইটাই হচ্ছে সারা পৃথিবীতেই দেখবেন যে যখন ট্রান্সফার হয় একটা ক্লাব থেকে 2-3 জন প্লেয়ার হয়তো এদিক ওদিক হয়, পুরো স্কোয়াডটাই কিন্তু থেকে যায়। তো সেই জায়গা থেকে একজন কোচও কিন্তু সেটাই চায়, একটা স্কোয়াডকে লং টার্ম যখন সে কন্টিনিউ করতে পারে, তখন তার জন্য কিন্তু গেম প্ল্যানিং, মাঠের প্র্যাকটিস সেশন সবকিছু কিন্তু এক্সিকিউট করাটা সহজ হয়। তো সেই জায়গা থেকে আমাদের এখানে কিন্তু সেই রেওয়াজটা নাই, আমরা প্রতি বছরই কোচিং স্টাফ চেঞ্জ করার একটা পক্ষে থাকি। তো সেইখান থেকে একটু আলাদা আমার কাছে মনে হয় যে ফর্টিস এফসি কায়সার ভাইকে এই বছর নিয়ে সম্ভবত 4 বছর কায়সার ভাই, এবং সে এসে কিন্তু অলমোস্ট সাকসেসের দিকে যাচ্ছে। এবং আপনি শুরুতে যেটা কায়সার ভাইকে বলেছেন, দলটাও কিন্তু আসলে চ্যাম্পিয়ন দল না, হ্যাঁ, বাট চ্যাম্পিয়ন দল হিসেবে গড়ে তুলছে বিকজ দলটাকে সে একসাথে অনেক বছর ধরে পেয়েছে। হয়তো কিছু প্লেয়ার চেঞ্জ হয়েছে, তো এইটাই হওয়া উচিত প্রত্যেকটা ক্লাবে। আমরা সবসময় আসলে একটা আলোচনা করে থাকি যে আমাদের প্রফেশনাল ক্লাবগুলি এখানে কিভাবে চলাফেরা করে। তো সেইখান থেকে বসুন্ধরা কিংসকে আমার কাছে মনে হয়েছে যে একটু ডিফারেন্ট, বাট তারাও কিন্তু রিসেন্টলি যদি দেখেন তাদের কোচিং স্টাফও বারবার চেঞ্জ হচ্ছে, যার কারণে কিন্তু তাদেরও যদি দেখেন যে সাকসেসের জায়গাটা কিন্তু তারা কন্টিনিউ করতে পারছে না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আর একটা দল, সেটা হলো ফর্টিস এফসি। আমার কাছে মনে হয় যে মোস্ট প্রফেশনাল দল হিসেবে তারা ডে বাই ডে তাদেরকে গড়ে তুলছে।
সেই জায়গা থেকেই তার হিসাবেই কিন্তু দেখবেন যে সাকসেসগুলো আস্তে আস্তে ধীরে ধীরে তাদের কাছে ধরা দিচ্ছে। এবং আই হোপ কায়সার ভাইরা লিগ চ্যাম্পিয়ন হোক বা রানার আপ হোক, যেটাই হোক, বাট এই প্রসেসই আগানো উচিত আমি মনে করি প্রত্যেকটা ক্লাবকেই। স্পেশালি মোহামেডান আবাহনীতে দেখবেন যে প্রত্যেক বছর কিন্তু তারা কোচিং স্টাফ চেঞ্জ করে। হয়তো এই বছর লাস্ট 2 ইয়ার্স মারুফ ভাই রয়েছে, বাট আবাহনীতেও কিন্তু কন্টিনিউ দেখবেন যে 4-5 বছর কিন্তু কোনো কোচিং স্টাফ নাই, মোহামেডানও নাই। তো প্রফেশনাল ক্লাবগুলি সারা পৃথিবী এভাবেই চলে, একজন কোচিং স্টাফকে একজন কোচকে বা স্টাফকে অ্যাটলিস্ট 5 ইয়ার্স কন্ট্রাক্ট করেন, তারপর সাকসেস থাকলে আপনি তাকে রাখেন, না থাকলে আপনি স্ট্যাক করার আপনার সুযোগ রয়েছে, বাট তাকে সুযোগ দিতে হবে। তো আমাদের এইখানে এখনো তো আমরা আসলে ওই সিস্টেমটা অ্যাভেল করতে পারিনি, অ্যাডাপ্ট করতে পারিনি, বাট এটা খুবই হওয়া জরুরি। কারণ একজন কোচের কিন্তু একটা প্ল্যান থাকে, হ্যাঁ, ইট ইজ নট অনলি 1 ইয়ার, একটা 4-5 বছর একটা প্ল্যান থাকে বা 3 বছর একটা প্ল্যান থাকে যে আমি 2 বছর পরে এই দলটাকে একটা সাকসেসে চূড়ায় দেখতে চাই, যেটা কায়সার ভাই আমার কাছে মনে হয় যে প্ল্যানিং করে করে এখন এসে সে সাকসেসে সে মুখটা দেখতে পাচ্ছে। এবং ফর্টিস এফসির আর একটা বড় গুণ হলো যে তাদের যে ম্যানেজমেন্ট, কারণ আপনি শুধু কোচিং স্টাফ দিলেই হবে না, প্লেয়ার দিলে হবে না, আপনাকে প্রপার আপনি ট্রেনিং সেশন যে গ্রাউন্ড যেখানে সেটা ভালো কিনা, থাকার জায়গাটা ভালো কিনা, আপনি যে ট্রাভেল করছেন সেগুলির ফ্যাসিলিটিস ভালো কিনা, আমরা তো আসলে এইগুলি কিন্তু কেউ দেখি না, কিন্তু এগুলি কিন্তু পারফরমেন্সের জন্য খুব ইম্প্যাক্ট পড়ে। আপনি লাইক কুমিল্লাতে খেলতে গেলেন, আপনি লোকাল বাসে গেলেন, এসি বাসে গেলেন, এটা কিন্তু পারফরমেন্সের বড় একটা এফেক্ট পড়ে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এইগুলি আমাদের এখনো বড় চিন্তার বিষয়, এবং এখানে আমাদের অনেক গ্যাপ রয়েছে, যার কারণে দেখবেন অনেক অনেক ভালো টিম করে বাট সাকসেস পায় না। বাট এই ছোট ছোট জিনিসগুলি আমরা যখন একদম পরিপূর্ণভাবে করতে পারবো, তখনই আমার কাছে মনে হয় যে দল হিসেবে আপনি সাকসেসের জায়গায় যেতে পারবেন। ভাই আমরা এর আগের শোগুলোতেও ডিসকাস করছিলাম অনেক ক্লাবের পেমেন্ট ইস্যু, সুযোগ সুবিধার অভাব। তো সেইখানে ভাইয়া একটা ক্লাবের সাথে 4 বছর ধরে আছেন, আপনি কি মানে একটা তো পেমেন্টের ব্যাপার থাকেই, এছাড়াও আদার্স যে ফ্যাসিলিটিস ভাইয়া যেটা বললো, সো আপনি আপনার ক্লাব থেকে এক্সপেকটেশন অনুযায়ী সব কিছু পাচ্ছেন কিনা, আর ওটা নিয়ে আসলে আপনার ফিউচার পরিকল্পনাটা কি? এটা আমি আবারও কৃতজ্ঞতা জানাই যে ফরেস্ট গ্রুপের এমডি এবং ক্লাব প্রেসিডেন্টের প্রতি, কারণ ওনাদের দুইজন আর আমার, বিশেষ করে প্রেসিডেন্টের সাথে আমার যে বন্ডিং, এটার বন্ডিংয়ের যেটা হচ্ছে, আমি হচ্ছে যে ওপেন মাইন্ডেড মানুষ, কারণ আমার কোচিং স্টাফ প্লাস ঊর্ধ্বতন কর্মকর্তা ওনারা দুইজন, ওনারা যদি কোনো কিছু শেয়ার করেন বা বলেন, সো সেটা যদি আমি মনে করি যে না, দিস ইজ দ্য বেস্ট ফর দ্য ক্লাব, কারণ আমার উদ্দেশ্য একটাই, দিন শেষে ক্লাবের জন্য সব কিছু হইতে হবে। সো সেই অনুযায়ী ওনারা সবসময় সাপোর্টিভ ছিল, এখনও আছে। যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আমরা টোটাল ফুটবলের যে এনভায়রনমেন্টের কথা বলি, সেটা দিয়ে চিন্তা করলে, যে এমিলি একটু আগে বলছে যে বসুন্ধরা অনেক বাংলাদেশের ফুটবল পার্সপেক্টিভ থেকে, ক্লাব পার্সপেক্টিভ থেকে বসুন্ধরা এগিয়ে আছে। সো আমরা সাধুবাদ জানাই বসুন্ধরাকে, বসুন্ধরা খুব অল্প সময়ে সেটা করতে পেরেছে এবং অন্যান্য ক্লাবগুলোকে দেখিয়ে দিচ্ছে যে না, এইভাবে করলে বেটার হবে। তো ফর্টিসও ওই পথে হাঁটতেছে, বাট ফর্টিস চেষ্টা করতেছে। আমি 4 বছর ধরে যেটা দেখতেছি, যাদের যে বেতন কাঠামো, বাজেট যে সিস্টেম, বাজেট অনুযায়ী প্রতি বছরই টিম থেকে আনুষঙ্গিক প্লেয়ার সংগ্রহ থেকে সব রিক্রুটমেন্ট থেকে শুরু করে সব কিছুই চেষ্টা করতেছে ওনারা, বা সেই অনুযায়ী প্লেয়ারদের সাথে কমিটমেন্ট যা আছে সব কিছুই ওইভাবেই থাকে। তো যার ফলে বাজেটের সাথে যেহেতু মিল থাকে, তো কমিটমেন্টটাও ঠিক মতো চলতেছে, কোনো প্রবলেম হয়নি আমাদের 4 বছরে, তেমন মেজর কোনো প্রবলেম আসেনি। আপনার একটা ক্লাবে থাকতে গেলে বা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, এই যে 5ই আগস্ট একটা ব্যাপার ছিল, কোভিডের একটা ব্যাপার ছিল, এগুলা ক্লাবগুলোর জন্য অনেক বড় ধাক্কা হয়ে থাকে, কারণ ক্লাবগুলোর যে ইনকাম সোর্স, সেটা আমাদের রাজনৈতিক পলিটিক্যাল বিষয়গুলোর সাথে অবশ্যই জড়িত হয়ে থাকে। তো যার ফলে ক্লাবগুলা বাজেটের একটা বড় ধরনের, বিশেষ করে 5ই আগস্টের পরে বড় ধরনের বাধা আসছে। তারপরও ফর্টিস ওই বাধা সত্ত্বেও চেষ্টা করে গেছে প্লেয়ারদের কমিটমেন্ট অনুযায়ী, কোচিং স্টাফের কমিটমেন্ট অনুযায়ী সব কিছু ঠিকঠাক রাখতে। তো আপনি যেটা বলছেন যে ফিউচার পরিকল্পনা, একজন কোচ হিসেবে আমার কখনো সন্তুষ্টি লেভেল কখনো শেষ হবে না। আমি যদি, আমার সন্তুষ্টি থাকবে না, আমার চাওয়ার শেষ থাকবে না, কারণ আমি সবসময় চাবো ফর্টিস এফসি এশিয়ার মধ্যে একটা
আইডেন্টিটি তৈরি যেন করতে পারে ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী, প্লেয়িং স্টাইল এবং পারফরমেন্স দিয়ে। তিনটা বিষয় আমার মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তো ইনফ্রাস্ট্রাকচার যেটা হচ্ছে অবকাঠামোগতভাবে আমি পিছিয়ে আছি কোন কোন জায়গায়, ফর্টিস গ্রুপ চেষ্টা করতেছে যে খুব তাড়াতাড়ি যে হোম ভেন্যু করার জন্য ওনারা প্ল্যান করতেছে। সো আমি চাবো হোম গ্রাউন্ড থেকে যেন ফর্টিস খুব তাড়াতাড়ি নিয়ে আসে। সাথে সাথে একটা একাডেমিক বেস যাতে আমরা একটা ক্লাব ভবন তৈরি করতে পারি যেখানে প্লেয়াররা থাকবে, ওইখান থেকে পড়ালেখা করবে, খেলাধুলাও করবে। সাথে সাথে ওইখানে আমাদের সুইমিং পুল, মাঠ, কয়েকটা মাঠ, 4-5টা মাঠ অলরেডি আছে, বাট আমাদের ক্লাব ট্রাই করতেছে একটা জিম, সাথে সাথে ক্লাব ভবন এবং জিমটা ট্রাই করতেছে, আর হচ্ছে যে হোম ভেন্যু। সো এইগুলা যদি তৈরি হয়ে যায় দেন একটা পূর্ণাঙ্গ ক্লাব হিসেবে ফর্টিস আবির্ভূত হবে। তো এখন আমরা এইজ লেভেলে কন্টিনিউ 12 মাস আমরা কাজ করতেছি না, এখন আমরা করতেছি অ্যাসাইনমেন্ট ভিত্তিক কাজ করতেছি। তো যদি ক্লাব ভবন হয়ে যায় সেক্ষেত্রে, যেহেতু আমাদের অনেকগুলো গ্রাউন্ড আছে, সেক্ষেত্রে তখন এইজ লেভেলের সারা বছর কার্যক্রম থাকবে, তখন আরও বেশি প্লেয়ার ডেভেলপ করবে, প্লেয়ার প্রডিউস হবে বাংলাদেশে ফরেস্ট ক্লাবের মাধ্যমে। তো আমার চাওয়া ওইটাই যে খুব অতি সত্বর যত দ্রুত সম্ভব একটা পূর্ণাঙ্গ ক্লাব ভবন এবং হোম ভেন্যু যাতে ফর্টিস গ্রুপ খুব তাড়াতাড়ি করতে পারে। হোপফুলি ভাই আপনার পরিকল্পনা অনুযায়ী আপনার টিম আগাবে এবং আপনাদের এই ভালো পারফরমেন্স আসলে বাংলাদেশ ফুটবলের উপরেই এটার প্রভাবটা পড়বে, অবশ্যই সেই আশাই ব্যক্ত করছি। ভাই আমরা যদি এবার একটু ইন্টারন্যাশনাল লিগের দিকে তাকাই, ইউসিএল শুরু হয়ে গেছে, গতকালকে রাতেই বেশ কিছু খেলা ছিল। আমি একটু এমিলি ভাইয়ের কাছে জানতে চাই, খেলাগুলো তো দেখেছেন, মানে আমি যদি স্পেসিফিক কয়েকটা টিমের কথা বলি, ম্যান সিটি কিন্তু গতকালকে অঘটন ঘটিয়ে ফেলেছে, 3-1 গোলে হেরেছে। এদিকে রিয়াল মাদ্রিদ 6-1 গোলে জিতেছে, পিএসজিও হেরেছে, আর্সেনাল আবার ইন্টারকে হারিয়ে দিয়েছে, টটেনহাম বোরুসিয়া ডর্টমুন্ডকে 2-0-তে হারিয়ে দিয়েছে। সো ওভারঅল কিন্তু মানে কিছু অঘটন কিন্তু ঘটেছে। সো আপনি কিভাবে খেলাগুলো দেখলেন? দেখেন, চ্যাম্পিয়ন্স লিগ মানে এখন যে পর্যায়ে রয়েছে আর কি, হ্যাঁ, তো এখান থেকে আসলে এখনো আপনি মানে শিওর কোনো কিছু বলতে পারবেন না যে কারা আসলে নেক্সট রাউন্ডে থ্রু করবে। এখনো অনেক খেলা বাকি রয়েছে, বাট একটা জিনিসটা আনফর্চুনেট যে ম্যানচেস্টার সিটি যাদের সাথে হেরেছে, হ্যাঁ, নরওয়ের একটা ক্লাবের সাথে, হ্যাঁ, তো এটা আমি ফার্স্ট হাফে দেখলাম যে আমি মাত্র মানে একটু ওয়াশরুমে গিয়ে এসে দেখি 2 গোল কনসিড করে ফেলছে, এবং যে গোলগুলি কনসিড করেছে ম্যানচেস্টার সিটি নিয়ে কিন্তু আমরা এর আগেও ডিসকাশন করেছি। ম্যানচেস্টার সিটি যখন আসলে একটা ব্রেক থ্রু পায়, মানে তারা যখন আসলে উইনিং মোমেন্টে থাকে, তখন অপোনেন্ট যত স্ট্রং হোক তাদেরকে হারানো কঠিন হয়। আবার যখন তারা মানে হারের ভিত্তিতে ঢুকে তখন আবার হারতেই থাকে। এটা কি ম্যানুর সাথে হারার না, ম্যানুর সাথে বলবো না, ম্যানু আবার একটা ডিফারেন্ট। ম্যানুর সাথে 3-0 গোলে, হ্যাঁ, ওই ম্যাচটা ম্যানু আবার মানে বেশি ভালো ফুটবল খেলেছে যদি ওভারঅল ম্যাচটা দেখেন। হ্যাঁ, দুর্দান্ত ম্যানু। যে আগের পল স্কুলসরা যখন খেলেছে ফার্গুসনের সময়, আমার কাছে মনে হয় যে ওই প্যাটার্নের একটা ম্যাচ দেখছি লাস্ট ম্যাচ। ম্যানচেস্টার সিটিকে মানে টিম হিসেবে তারা ধরেনি, মনে হচ্ছে যে ওলস বা ব্রাইটন এই টাইপের টিমের সাথে ম্যাচ খেলছে, যেভাবে ডমিনেটিং ফুটবল খেলছে ম্যান ইউনাইটেড, সুপার ফুটবল খেলছে। বাট সিটির যেটা হলো, সিটির পারফরমেন্স আমি বলবো যে খুবই খুবই খারাপ। হ্যাঁ, স্পেশালি ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে আসলে সবাই আসলে ওইভাবে ডিফেন্ড করতে পারছে না, এবং গতকালকে প্রথম 2টা গোল যেভাবে কনসিড করেছে ম্যানচেস্টার সিটির, ইন ফিউচার যে ম্যাচগুলি আছে আমার কাছে মনে হয় যে গার্দিওলার আসলে যে সবসময় তো চিন্তিত থাকে, আরো চিন্তার মানে সে আরো বেশি চিন্তা নিয়ে আসলে নেক্সট ম্যাচগুলি তার কন্টিনিউ করতে হবে। বিকজ গোলগুলি যেভাবে কনসিড করেছে আমার কাছে মনে হচ্ছে যে এই লেভেলে এসে আসলে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের এই নরওয়ের মতো একটা দলের সাথে তাদের ম্যাচটা হারাটা ঠিক হয়নি, এবং খেলাটা আমার কাছে মনে হয়েছে যে পুরোটাই কন্ট্রোলে ছিল অপোনেন্টের কাছে। তো আমি বলবো যে এটা তো একটা অঘটনের থেকে মেইন হলো যে ম্যানচেস্টার সিটি পারফরমেন্স। হ্যাঁ, অঘটন হবে তখন আপনি ভালো ফুটবল খেলে যখন ম্যাচ হেরে যাবেন, বাট ম্যানচেস্টার সিটি পারফরমেন্স একদমই ভালো ছিল না। এট দ্য সেম টাইম ব্রুসিয়া ডর্টমুন্ড টটেনহাম হারিয়ে দিয়েছে। টটেনহাম হটস্পারে যদি লিগের পারফরমেন্স দেখেন, হ্যাঁ, সেখানে হয়তো সম্ভবত লিগ টেবিলে 13 নম্বর রয়েছে,
বাট ডটমুন্ডের মতো দলকে হারিয়ে দিয়েছে। সো যেটা একটা এক্সাইটমেন্ট ম্যাচ ছিল, প্যারিস হেরে গিয়েছে, এটা তো আনএক্সপেক্টেড ছিল। রিয়াল মাদ্রিদ অনেক বড় ব্যবধানে জিতেছে। তো চ্যাম্পিয়ন্স লিগ যেটা হলো যে লাস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলো আপনার প্যারিস সেন্ট জার্মেন। এখন এই মুহূর্তে আসলে আপনি জানেন যে চ্যাম্পিয়ন্স লিগের কিন্তু আসলে রুলস এবং রেগুলেশন অনেক বদলিয়েছে। তো সেইখান থেকে এই মুহূর্তে এখন আসলে বলা মুশকিল যে কারা আসলে নেক্সট রাউন্ড থ্রু করবে এবং কারা ফাইনাল খেলবে বা সেমিফাইনাল খেলবে বা কোয়ার্টার ফাইনালে যাবে, এটা এই মুহূর্তে বলা যাবে না। বাট আমার কাছে মনে হয় যে বড় দলগুলি রয়েছে তাদের আসলে এখনো যারা আসলে পয়েন্ট হারিয়েছে তাদের আমি মনে করি যে স্ট্রংলি কামব্যাক করতে হবে। আদারওয়াইজ চ্যাম্পিয়ন্স লিগ তো আমরা জানি যে এটা চ্যাম্পিয়ন হতে হলে কিন্তু আপনার একদম লং রেস, যেটা লিগে আপনাকে যেভাবে কনসেন্ট্রেট থাকতে হয়, চ্যাম্পিয়ন্স লিগ সেম বড় বেশি মনোযোগী হতে হয় চ্যাম্পিয়ন্স লিগের ক্ষেত্রে, সেটা থাকতে হবে। হ্যাঁ, এই রিয়াল মাদ্রিদ তো বড় ব্যবধানে জিতলো, বাট এর আগের গল্পটা কিন্তু একটু অন্যরকম। আমি যদি একটু ওই যে স্প্যানিশ লিগগুলোর দিকে তাকাই, বার্সেলোনার সাথে হার, এরপরে লিগে কোপা দেল রেতে এসে হার, এর পরপরই তাদের কোচকে স্যাক করা হলো, জাবি আলোনসো। রাইট। সো এটা নিয়ে আপনার কি মতামত? না, জাবি আলোনসোকে স্যাক করা হবে এটা আমি ওই আপনার কোপা দেল রের ফাইনালের আগেই মানে একটা এক্সপেকটেশন ছিল। বিকজ জাবি আলোনসো আসলে যেটা হয় যে বার্সেলোনা তো লিগ টেবিলের টপে ছিল, তো যেভাবে স্কোয়াড সাজিয়েছিল জাবি আলোনসো এবং কার্লো আঞ্চলিক থেকে চলে যাওয়ার পর আমরা ধরে নিয়েছিলাম যে জাবি আলোনসো বায়ার লেভারকুজেনে যেভাবে আসলে যে প্যাটার্নে ফুটবল খেলেছে, আমার কাছে মনে হচ্ছে যে রিয়াল মাদ্রিদ আমার মনে হয় যে ব্যালেন্স দল। রিয়াল মাদ্রিদ তো যদি স্কোয়াড দেখেন, স্কোয়াডের ডেপথ তো অনেক স্ট্রং, তো আমরা ধরে নিয়েছিলাম যে এই দলটাকে জাবি আলোনসো খুব প্রপার ভাবে হ্যান্ডেল করবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কিন্তু সেভাবে করতে পারেন। এবং প্লেয়ার পারফরমেন্সের জায়গাও যদি দেখেন, যারা লাস্ট সিজনে পারফর্ম করছে তাদের পারফরমেন্স এই সিজনে দেখা গেছে যে আসলে কন্টিনিউ না। তো সেই জায়গা থেকে কিন্তু জাবি আলোনসো আসলে দলটাকে ওইভাবে আসলে হ্যান্ডেল করতে পারেনি, যার কারণে কিন্তু স্যাক করে কিন্তু আলবেরোয়াকে তারা নতুন কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে এবং তার শুরুটাও কিন্তু তারও ভালো হয়নি। তো থেকে বাদ হয়ে গেছে। যেটা হয়েছে যে টাইম একটা বড় ফ্যাক্ট। হ্যাঁ, কারণ হঠাৎ করে একটা স্কোয়াড থেকে আরেকটা স্কোয়াড এসে আসলে তাদেরকে কোচিং করানো, এটা আমার মনে হয় যে কায়সার ভাই আরো ভালো বলতে পারে, বিকজ কায়সার ভাই জানে যে কোচিং এর জায়গাটা আসলে কত টাফ। হ্যাঁ, একটা দল থেকে আরেকটা দলে গিয়ে ওই দলটাকে আবার নতুন করে রিবিল্ড করা, ওই প্লেইং স্টাইলের সাথে নিজেকে অ্যাডজাস্ট করা, কারণ প্রত্যেকটা কোচেরই কিন্তু এক একটা ফিলোসফি থাকে। কেউ 4-2-3-1 খেলাতে পছন্দ করে, কেউ 4-3-3 ফরমেশন। সো এটা কিন্তু এক একজন কোচের এক এক রকমের প্ল্যানিং থাকে, ট্রানজিশনের কোনো সময় নেই, মাত্র 2 দিন। হ্যাঁ, সুতরাং এটা পরে এসে আবার একটা অঘটন। হ্যাঁ, সুতরাং এটা আমার মনে হয় কায়সার ভাই আর একটু ডিটেইলস বলতে পারবে, কারণ এটা আমার মনে হয় যে কোচদের জন্য একটা টাফ সিচুয়েশন হয়ে যায়। জাবি আলোনসো যদি আপনি বায়ার লিভারকুজেনে দেখেন, দুর্দান্ত ফুটবল খেলেছে, মানে আমার মনে হয় যে এত সুন্দর ফুটবল খেলেছে। হাই ইন্টেন্সিটি যে ম্যাচ আমরা বলি, অপোনেন্টকে হাই প্রেসিং করে, মানে আমার কাছে মনে হয় যে পুরা আপনার বুন্দেসলিগায় মানে দুর্দান্ত সে মানে কিছু ম্যাচ আমি দেখেছি। তো সেইখান থেকে রিয়াল মাদ্রিদ অ্যাডাপ্ট করতে পারেনি, এটাই আসলে ফুটবলের রুলস। আপনি ভালো না করতে বলে আপনাকে রাখবেন আর কি। তো এখন আবার আলবেরোয়াকে দিয়েছে, দেখা যাক আর কি। ভাই, আফ্রিকা কাপ অফ নেশনস নিয়ে যদি কথা বলি, রেজাল্টটা আসলে সবাই জানি, সেনেগাল 1-0 গোলে জিতেছে, বাট খেলাটার ভিতরে অন্য একটা গল্প আছে। সো আমি যদি ভাইয়ের কাছে আসি শুরুতেই, লাস্ট মোমেন্টে এরকম একটা রেফারির কল, প্ল্যান্টি শুট আউট, কোচ দেখলাম সবাইকে নিয়ে বের হয়ে গেল। এই ডিসিশনটা আসলে একদম কোচের জায়গা থেকে আসলে আপনি কিভাবে দেখছেন? এটা কি তার সঠিক ডিসিশন ছিল? না, দিন শেষে তো এটা সঠিক না, এটা সবাই একমত হয়েছে, প্লাস সে নিজেও জানা যে এটা সঠিক না। বাট আপনি যদি স্টেজটা কোন জায়গায়, আফ্রো এসে ফাইনাল স্টেজ, এবং কোন সময়টাতে পেনাল্টিটা হয়েছে, সো 91 মিনিটস। সো একজন কোচ হিসেবে এত হাই ইন্টেন্স একটা খেলা এটা পরিচালনা করতেছে, আমার কাছে যেটা মনে হয়েছে, অনেস্টলি মনে হয়েছে যে সে নিজেকে মানতে পারতেছিল না যে এটা কেন হচ্ছে। সো ওই জন্য তার ভিতরের যে সত্তাটা, তো কোচিং থেকে সে হয়তো সরে গেছে ওই সময়টা থেকে, যে তার যে মূল দায়িত্ব থেকে হয়তো সে মানতে পারতেছিল না, যে তার কাছে মনে হয়েছিল যে এটা অন্যায়, এর না আমি মানবো না, আমি খেলবো না, প্রতিবাদ এটাই। সো আপনি অন্য একটা বিষয় দেখেন, কোচিং বিহেভিয়ারটা সব কোচরাই জানে টপ লেভেলের, তারপরও ক্লপ আর আর্সেন ওয়েঙ্গার মরিনো ঝগড়া করতেছে, ঠিক না, মাঠের মধ্যে, কিন্তু ওনারা জানে, ওনাদের থেকে সবাই শিখতেছে,
আর্সেন ওয়াঙ্গার ওয়ার্ল্ডের সব জায়গায় গিয়ে গিয়ে কোচদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় বা হচ্ছে হিট অফ আলোচনা দ্য করে। মোমেন্ট বলা So, যায় আর কি। ফুটবল এমন একটা ইন্টেন্সিটি, যার ইন্টেন্স বোঝার ক্যাপাসিটি হয়তো আমি এই লেভেলে থেকে ওই লেভেলে কথা বলাটা উচিত না, বাট আমি শুধু ক্ষুদ্র জ্ঞানে এটুকুই বুঝি যে কোচ পরবর্তীতে জানা যে এটা সে অন্যায় করছে, সে উচিত করে নাই, যে ফুটবলের যে মেইন মোমেন্টামটা, দ্য লব ফেয়ার প্লেটা সে হয়তো রক্ষা করতে পারেনি। পরবর্তীতে সাদিও মানে সবার হয়ে সে কাজটা করছিল যে খেলায় ব্যাক করো, যে আমাদের খেলতে হবে, আসল খেলা ফুটবল মাঠেই খেলতে হবে, যে কোনো পরিস্থিতিতে রেফারির যে কোনো ডিসিশন মানতেই হবে মাঠে, এটাকে ভুল হোক শুদ্ধ হোক এটা মানতে হবে। সো লস অফ দ্য গেমটা সাদিও মানে পরবর্তীতে বলছে, পরবর্তীতে গেছে, বাট ইন টার্মস অফ ওই সময় যে ডিসিশনটা কোচের, হয়তো এটাই যে সে অন্যায়টাকে তার কাছে মনে হয়েছে অন্যায়, সে মানতে পারে নাই, এই জন্য হয়েছে। কিন্তু দিন শেষে সে নিজেও জানে যে সেটা তার ডিসিশনটা ভুল ছিল, এটাই জানে। ভাই, এই আরেকটা গল্প আছে, এটার পরের গল্প, সেটা হচ্ছে ব্রাহিম দিয়াজের যে শুট আউটটা, সে কেন এই শটটা নিল, কি বুঝে নিল? আপনি তো খেলেছেন, তো এই সিচুয়েশনে আসলে সে কি এই প্রেশারটা নিতে পারেনি, নাকি অন্য কোনো পিছনে অন্য কিছু আছে? আফ্রিকান যে একটা বলা হয় যে কালো জাদু, কোনো কালো জাদুর শিকার হলো কিনা সে? হ্যাঁ, জাদু তো আসলে যদি গোল হয়ে যেত তাহলে আর জাদু থাকতো না, যে সত্যি কথা। মানে ব্রায়ান দিয়াজ যখন আসলে পেনাল্টি শুটটা স্পটে যখন বসিয়েছিল, তারপর থেকে কিন্তু অনেক সময় গড়িয়েছিল। আপনি দেখবেন যে তাদের গোলকিপার বা প্লেয়ার টাইম ওয়েস্ট করতেছিল, বিকজ পেনাল্টি শুট আউট মানে মেন্টাল স্ট্রেংথ। হ্যাঁ, আপনি যখন মারবেন, বিকজ আমি জানি যে আমি অনেক পেনাল্টি নিয়েছি জাতীয় দলে, ক্লাব ফুটবলে, এটা আপনার হার্টবিট তখন আসলে অনেক হাই থাকে। হ্যাঁ, কারণ যে মোমেন্টটাতে সে পেনাল্টিটা নিচ্ছে, মানে ওটা গোল হয়ে গেলে আপনি ম্যাচ জিতে যাচ্ছেন অলমোস্ট। তো সেইখান থেকে ব্রাহিম ডিয়াজ তো আমরা ধরে নিয়েছিলাম যে সে হয়তো পাওয়ার শুট নেবে, বা তার আর সে যেভাবে আসলে যে প্যাটার্নে খেলে ওইভাবে হয়তো সে পেনাল্টি কিকটা নেবে, বাট যে ওয়েতে নিয়েছে এটা আমার কাছে মনে হয়েছে যে মানে এটাকে প্যানেনেকা বলে আর কি। মানে এটা তো আসলে মানে এই গোলকিপারে কিন্তু আগেও এই হেবিট রয়েছে এই ধরনের সেভ করার, তো তার এগেনস্টে আসলে এটা আমার মনে হয় রিড করা উচিত ছিল। হ্যাঁ, এবং যে সে স্পট কিকটা নিয়ে সেটা আমার কাছে মনে হয়েছে যে একদমই ক্যাজুয়াল ছিল। এই হিট অফ দ্য মোমেন্ট আপনি যেটা একটু আগে বলেছেন, এই মোমেন্ট আসলে এই ধরনের কিক এটা আনএক্সপেক্টেড, এবং সে নিজেও সেটা কিন্তু পরে রিয়ালাইজ করেছে, এবং সে সোশ্যাল মিডিয়াতে বা ইনস্টাগ্রামে কিন্তু সে এটা শেয়ার করেছে যে তার ওই কিকটা নেওয়া ঠিক হয়নি, কারণ এই মোমেন্টে আসলে সবাই কিন্তু এক্সপেকটেশন করেছিল গোল হবে এবং আফ্রিকান নেশনস কাপ আপনার মরক্কো জিতবে। তো সেই জায়গা থেকে এটা আসলে মানে আনএক্সপেক্টেড ছিল, এবং হোল অফ দ্য ম্যাচ যদি দেখেন তার পারফরমেন্স দুর্দান্ত ছিল। হ্যাঁ, বাট ওই একটাই ভুলের কারণেই কিন্তু আসলে তারা ম্যাচ থেকে ছিটকে যায় এবং তারা কিন্তু ম্যাচটা জিততে পারেন। এবং এখানে একটু অ্যাড করতে চাই, যেটা কায়সার ভাই বললো, যে দেখেন আপনি যে কোশ্চেনটা করেছিলেন যে কোচের ব্যাপারটা, হ্যাঁ, এখানে আমি শুধু একজন প্লেয়ারকে সারা জীবনও যদি আপনি তার মানে তার সম্পর্ক বলেন, সেসব না সাদিও মানে, হ্যাঁ, তো মানে সে যে কাজটা করিয়ে দেখিয়েছে, মানে এটা বলবো দুর্দান্ত। হ্যাঁ, দুর্দান্ত, কারণ আপনার যদি মনে থাকে যে আফ্রিকায় একবার আইভরি কোস্টে একটা গৃহযুদ্ধ হয়েছিল। হ্যাঁ, দিদিয়ার দ্রগবা কিন্তু একাই সেই গৃহযুদ্ধ থামিয়ে দিয়েছিল। তো একজন প্লেয়ার, মানে ফুটবল ইজ নাম্বার ওয়ান স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, এবং সামনে ওয়ার্ল্ড কাপ রয়েছে, দ্য গ্রেটেস্ট শোজ অন আর্থ। তো একজন ফুটবলার সারা পৃথিবীতেই কিন্তু থামিয়ে দিতে পারে এই ধরনের এমন মোমেন্ট আর কি। তো সাদিও মানে সেটা করে দেখিয়েছে, এবং তার যে হিউম্যানিটি, তার যে মানে ভদ্রতা, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এবারে যে আফ্রিকান নেশনস লিগ যেটা হয়েছে, আমার কাছে মনে হয় যে এখান থেকে অনেক শিক্ষণীয় ব্যাপার রয়েছে। যদিও ফিফা এটার এগেনস্টে গিয়েছে, তারপর আমার কাছে মনে হয় যে সাদিও মানে দ্যাটস প্লেয়ার, সে এটাকে প্রপার হ্যান্ডেল করে গিয়েছে। সো আমি বলবো যে দুর্দান্ত একটা টুর্নামেন্ট হয়েছে। এই কথার সাথে আসলে আমার একটা আফসোসের জায়গা থেকেই আমি বলা, বাংলাদেশেও তো আমাদের এরকম অনেক সুপারস্টার আছে। সো আমরা তাদেরকে হোপফুলি ফিউচারে বাংলাদেশে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য তাদেরকে দাঁড়াতে দেখব। অবশ্যই এটা স্পোর্টসম্যানশিপের জায়গা থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। সারা পৃথিবীতে স্পোর্টসম্যানরা কিন্তু আসলে এমন ভাবে ইনিশিয়েট নিয়েছে। আপনি যদি পেলের কথা বলেন, মারাদোনার কথা বলেন, পরে যদি রোনালদোর কথা বলেন, তারাই দেখবেন যে অনেক অনেক বড় ক্রাইসিস মোমেন্টে তাদের একটা কথাতেই কিন্তু অনেক কিছু চুপ হয়ে গিয়েছে। সুতরাং এটা সম্ভব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আমরা শোটা এখানেই শেষ করছি। দর্শক, পরবর্তী শোতে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।